অনেকেই হতে চাই, কিন্তু আদর্শ সুপরিকল্পিত মডেল খামার কেমন হওয়া উচিত সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। দর্শক, আজকে আমরা এসেছি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর, এবং আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ফারিয়া এগ্রো এসেন্সে। এখানে হাঁস, মুরগি, গরু, ছাগলের আদর্শ মডেল খামারের একটা রূপ দেওয়ার চেষ্টা করেছে তারা। আমরা আজকে এই সার্বিক চিত্রগুলো তুলে ধরবো, কিভাবে সেই খামারটা পরিচালনা করা হচ্ছে এবং আদর্শ মডেল সুপরিকল্পিত খামার আসলে কি, সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই AR মালিক সিডস। বাংলাদেশের কৃষি ও প্রাণী সম্পদ খাত ঐতিহ্যগতভাবে গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি হলেও সাম্প্রতিক দশকে এই খাতের মধ্যে আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনা পদ্ধতির দ্রুত বিস্তার ঘটেছে। আধুনিক খামার ও উৎপাদন ব্যবস্থা এখন দেশের খাদ্য নিরাপত্তা, রপ্তানি সম্ভাবনা এবং কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানে এসে আমার চমৎকার লাগছে, খুব ছোট পরিসর কিন্তু এত সুন্দর করে সাজানো গোছানো আপনাদের খামার যে আসলে মনটাই ভালো হয়ে যাচ্ছে দেখে। এই ধরনের খামার আসলে গড়ে তোলার কারণটা কি? আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে যে আমিষের চাহিদা রয়েছে, ঘাটতি রয়েছে, সেই আমিষের চাহিদা মেটানোর জন্য আমাদের ফারিয়া এগ্রো এসেন্স প্রান্তিক পর্যায়েও যাতে মানুষের চাহিদা মেটানো যায়, আমিষের চাহিদা মেটানো যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করতে যাচ্ছি আর কি ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটা কি কোনো মডেল ফার্মিং বা কিছু? জি, আমাদের প্রথমে আমরা এটা মডেল ফার্মিং হিসেবে শুরু করেছি ছোট আকারে। ভবিষ্যতে আমরা এটা বাণিজ্যিকভাবে যাতে প্রান্তিক পর্যায়ে মানুষ এখান থেকে সুবিধা পেতে পারে সেই হিসাবে আমরা কাজ করছি। এই যে আপনি বলছেন ফারিয়া এসেন্স গ্রুপ থেকে আসলে এই ধরনের উদ্যোগটা নেওয়া হয়েছে, এর পেছনের কাহিনীটা কি, আসলে কারা আছেন এর পেছনে? আসলে পেছনে মূলত আসলে এই ফার্মটি আমাদের আকিজ রিসোর্সের সম্মানিত চেয়ারম্যান ফারিয়া হোসেন ম্যাডামের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। তো ওনাদের এই ফার্ম থেকে কিন্তু আমাদের যেমন গাভীর দুধ আমরা নিজেরাও খাই, আমাদের ম্যাডাম চেয়ারম্যান মহোদয় উনিও খান। আর এই ফার্মের দুধ আমাদের যারা এমপ্লয় আছে তাদেরকেও স্বল্প মূল্যে বিক্রি করা হয়। আপনারা যেহেতু মডেল ফার্মিং করছেন, নিশ্চয়ই নিরাপত্তা বা নিরাপদ খাদ্যের দিকেও আপনারা ঝোঁক দিচ্ছেন, সেই ব্যাপারটা একটু জানতে চাচ্ছি। সে ব্যাপারে আসলে আমাদের নিজস্ব আকিজ ফিড আপনারা হয়তো জানেন, আমাদের আকিজ ফিড আমাদের এখানে যখন আমরা ফার্ম করি প্রথমে আসলে আমরা লোকালি শুরু করেছিলাম। তো বর্তমানে আমাদের আকিজ ফিড থেকে আমাদের সমস্ত হাঁস, গরু, মুরগি, ছাগল সব কিছুর খাবারে আমাদের নিজস্ব ফার্ম থেকে আসে। ইনশাল্লাহ আমাদের এই নিজস্ব ফার্মের খাবারের পরে আমাদের অনেক গরু, ছাগল এগুলো আমাদের অনেক ডেভেলপ হয়েছে। আমাদের এখানে ওয়াইড স্কেল আছে। আমরা যখন নিয়ে আসছিলাম প্রথমে দেখছি গরুর যেই ওয়াইড ছিল তার থেকে 1 মাসে অনেক ডেভেলপ হয়ে গেছে আমাদের এই আকিজ ফিড খাওয়ার পরে। ইনশাল্লাহ এই দিক দিয়ে আমাদের প্লাস পয়েন্ট। আরেকটা হলো আমাদের নিজস্ব এখানে জমি আছে রাখা, আমাদের জমি থেকে আমরা ঘাস নিজেরাই উৎপন্ন করি। অনেকেই তো আসলে খামার তৈরি করে, কিন্তু সুপরিকল্পিত খামার তৈরির অভাবে কিন্তু অনেকেই এইসব কৃষি উদ্যোগ থেকে পিছপা হয়ে যায়। সেক্ষেত্রে এই ধরনের সুপরিকল্পিত খামার কিন্তু দেখার খুবই জরুরি। আমি তাহলে একটু ঘুরে দেখি, আমাদের দর্শকদেরকেও দেখাই আপনাদের খামার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, আপনাকে অশেষ ধন্যবাদ। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। বাংলাদেশে আধুনিক কৃষি তথা মডার্ন ফার্মিংয়ের যাত্রা শুরু হয় 1996 থেকে 2001 সালের মধ্যে। তবে এর বাস্তব রূপ পায় 2009 সালের পর থেকে। কৃষি যান্ত্রিকীকরণ, প্রজনন প্রযুক্তি এবং ডিজিটাল ব্যবস্থাপনা ধাপে ধাপে প্রাণী সম্পদ খাতে আধুনিকতার ছোঁয়া এনেছে। দর্শক, শুরুতেই বলেছি এটা একটা মডেল ফার্মিং, অর্থাৎ একটা স্বল্প পরিসরে ব্যয় সংকোচ করে কিভাবে আপনারা সুন্দরভাবে ফার্মিং করতে পারেন বা গরু পালন করতে পারেন, আর বিশেষ করে এই মুহূর্তে মোটা তাজাকরণ শেডে আছি, সেই বিষয়টাই আসলে তুলে ধরার চেষ্টা করছি আমরা। আমার পাশে আছেন, আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন দুলাল, আমি ফারিয়ার একটি ফার্মে খাদ্য খাবার দিই, দেখাশোনা করি। আমরা যতটুকু জানি যে খুব সুন্দরভাবে আপনারা হচ্ছে গরু লালন পালন করছেন, এবং এটা হচ্ছে মোটা তাজাকরণের একটা শেড। এখানে মূলত কতগুলো গরু আছে এই মুহূর্তে? এখানে 20টা গরু আছে। সবই কি সংগ্রহ নাকি ঘরের বাচ্চাও আছে?
20টা ষাঁড় আছে, ওই 3টে গাভী আছে আর 3টে বাচ্চা আছে, ও অন্য জায়গায় আছে তারা। কি কি জাত আছে এখানে? শাহিওয়াল আছে, কিছু দেশি গরু আছে আপনার। যেহেতু মোটা তাজাকরণ করছেন, সেক্ষেত্রে আসন্ন কোরবানি ঈদ আসছে, সেখানে কি বিক্রি করার কোনো পরিকল্পনা আছে কিনা? এইগুলো আমাদের কোম্পানির একটা বড় একটা ব্র্যান্ড, এই কোম্পানির অনেকগুলো গরু লাগে, যার জন্য এইগুলো মোটা তাজা করা হচ্ছে। ছোটোখাটো একটা ফার্ম দিয়ে নিজস্বভাবে তৈরি করা হচ্ছে, যাতে নিজেরাই এই নিজেদের পণ্য ব্যবহার করতে পারে। কিভাবে পরিচর্যা করছেন আমাকে যদি একটু বলতেন। আমরা এই আপনার কোনো অ্যান্টিবায়োটিক জাতীয় কোনো ইনজেকশন কিংবা ওষুধ ব্যবহার করি না। আমরা এই আকিজের ফিড আছে, ভিপি ফিড, ওইটে দৈনিক আপনার একটা গরু 1.5 কেজি করে খাওয়াই, এবং আকিজের ভুসি আছে, গমের ভুসি, ওইটা দৈনিক 1.5 কেজি। টোটাল একটা গরু পিছনে ভুসি আর ফিড দিয়ে 3 কেজি। আর আমাদের আকিজের কোম্পানি নিজস্ব ঘাস, সেই ঘাস লাগানো হয়েছে, সেই ঘাস থেকে 3 কেজি করে প্রতিদিন ঘাস, আর 100 গ্রাম করে প্রতিদিন ছোলা। এটাকে এক একটা গরুর একটা গরুর কথা বলছি। আর প্রতি 3 দিন অন্তর খাবার ছোটা 100 গ্রাম করে, খাবার সোডা, যাতে গরুর কোনো গ্যাস না হয়, যার জন্য। আর সেক্ষেত্রে আপনি বলছেন যে আকিজ ফিড এবং ভুসিটা ব্যবহার করছেন, জি জি, এবং বলছেন যে এই প্রাকৃতিক খাবারগুলোই আমরা দিই, জি। তাহলে আপনি কি পরিবর্তন লক্ষ্য করছেন গরুর মধ্যে? এই আকিজের ফিড খাওয়ানোর পরের থেকেই আমার গরুর স্বাস্থ্য ভালো হচ্ছে এবং গরুর মোটা তাজা খুব দ্রুত হচ্ছে। এই ফিডগুলো খুব ভালো, ফিডগুলো কোনো ভেজাল নেই। 20টা গরু এখানে রেখেছেন, এটা ধারণ ক্ষমতা কি 20টাই নাকি এর বেশি রাখা যাবে? এর বেশি রাখা যাবে না। তাহলে এর দৈর্ঘ্য ও প্রস্থ কত রেখেছেন? 42 ফিট হচ্ছে আপনার দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 26 ফিট। আপনারা গোসল করান কিভাবে এগুলোকে? আমরা 5-এর মাধ্যমে গোসল করাই, 5 দিয়ে নলের মাধ্যমে গরুর গা ভিজিয়ে দিয়ে, গরু যে কোনো ন্যাকড়া দিয়ে গরু গা ডলে গরু পরিষ্কার করে ধোয়া দিই, এবং সাথে সাথে ওই ময়লাটা সোলফের কারণে ড্রেনে চলে যায়। আচ্ছা, তাহলে এই আদর্শ মডেল খামারের গরুগুলোকে একটু দেখতে চাই। আপনি তো নিশ্চয়ই সবগুলো গরুর সাথে পরিচিত ভালোভাবে। জি। আচ্ছা চলেন তাহলে দেখি আপনাদের গরুগুলো। বাংলাদেশে প্রতি বছর কোরবানির ঈদকে কেন্দ্র করে লক্ষ লক্ষ গরু মোটাতাজা করা হয়। আধুনিক খামারে প্রাকৃতিক খাদ্য, রোগ নিয়ন্ত্রণ এবং ওজন পর্যবেক্ষণের মাধ্যমে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পশু প্রস্তুত করা হয়। এতে খামারি যেমন লাভবান হন, তেমনি ভোক্তারাও পান গুণগত মানসম্পন্ন পশু। আচ্ছা, প্রথমে এই গরুগুলো দিয়ে শুরু করি। এটা তো মনে হচ্ছে কি শাহিওয়াল না? জি। মাশাআল্লাহ, প্রত্যেকটা গরুই তো দেখতে পাচ্ছি। এটা সম্পর্কে কিছু বলেন না, কতদিন বয়স, কোথা থেকে আনলেন, কি খায়, কতখানি খায়? এই গরু আমরা আনিছি এই মাত্র 2 মাস 2.5 মাস এরকম হবে। আচ্ছা। এই প্রথম যখন আনিছিলাম তখন আমরা অন্য ফিড খাওয়াতাম, গরু পরিবর্তন হচ্ছিল না। তারপরে এই আকিজের ফিড, আকিজের ভুসি খাওয়ানোর পরে গরুর এখন খুব পরিবর্তন হয়েছে। এবং দর্শক এবং আগের থেকে 1 মাসের ডিফারেন্সে একদম কমসে কম আপনার 1 থেকে 1.5 মণ হাফ ডাউন হয়ে গেছে, ওজন বেড়েছে। আমরা এই মাপে দেখেছি বেশি। কতদিন পালবেন এটা? এই কুরবানি। আচ্ছা, কোরবানি ঈদুল আজহা পর্যন্ত। দর্শক, আমরা সাধারণত প্রথমেই বলেছি যে এই গরুগুলো কিন্তু আসলে আদর্শ ফার্মিং এর মতো করে পালন করা হচ্ছে, কিন্তু এটা হাটে বিক্রি হবে না। তারপরেও আমরা যারা হাটে যাই সাধারণত এই ধরনের গরুগুলো খুব বেশি পছন্দ করি, যে মিডিয়াম সাইজ। চলে আসেন এদিকে, চলে আসেন। মিডিয়াম সাইজ, দেখতে সুন্দর, বিশেষ করে এই রঙের গরুগুলো হাটে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন, তাই না? এবং এগুলোর কিন্তু মাংস অনেক বেশি ভালো হয়। শাহিওয়াল অনেকে দুধের জন্য পাললেও সাধারণত আমাদের দেশে কিন্তু শাহিওয়াল অনেক বেশি মাংসের জন্য বিখ্যাত, তাই তো? আমি ঠিক বলেছি? আচ্ছা, তো এটার তো এখনো দেখতে পাচ্ছি যে চামড়া অনেক লুজ। এই যে এখান দিয়ে যদি ধরি, চামড়া কিন্তু এখনো অনেক লুজ আছে, তার মানে এটা কিন্তু অনেক বাড়বে। তাহলে ততক্ষণে ঠিক কতখানি বাড়বে মনে হয়? মানে কত কেজি ওজন হতে পারে যখন আপনারা কোরবানি দিবেন এটাকে? 500-400 কেজি হবে। 400 থেকে 500 কেজি হবে। বা এই গরুটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, মাশাআল্লাহ। পরের গরুগুলো দেখি। দেখতে পাচ্ছি এখানে 2টা গরু একেবারে সেম কোয়ালিটির। বিশেষ করে এই যে এই গরুগুলো আবার খুব চাহিদা সম্পন্ন। দর্শক একটু লক্ষ্য করেন এটার মুখের অবয়বটা, যে যত বেশি গরুটা দেখতে অ্যাগ্রেসিভ বা সুন্দর হয়, তত বেশি কিন্তু কোরবানির জন্য পছন্দনীয় গরু হয়। পাশাপাশি এর উচ্চতা, আকার, আকৃতি সবকিছু কিন্তু সুন্দর লাগছে। এটা কেমন বয়স হতে পারে জানেন? কতদিন আনছেন? আমরা আনছি মাত্র 2 মাস হয়েছে। এখন পর্যন্ত দর্শক দেখতে পাচ্ছি যে বেশ
এই যে চামড়া অনেক বেশি লুজ আছে, তার মানে এটা কিন্তু আরো বেশি মোটা হবে। আচ্ছা, এখানে আরো একটা গরু দেখতে পাচ্ছি, এই যে কালো গরু যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ধরনের গরুগুলো বেস্ট। এবং এর গলকম্বলটা লক্ষ্য করেন, এটাও কিন্তু শাহিওয়াল, আমি যতটুকু দেখে বুঝতে পারছি। এবং গলকম্বলটা লক্ষ্য করেন, এই কম্বলটা দেখলেই আসলে চিন্তা করা যায় যে এটা শাহিওয়াল কিনা। এবং শাহিওয়ালের বিশেষ বৈশিষ্ট্যটাই হচ্ছে এই গলকম্বল। এবং আরেকটা বিষয় হচ্ছে ওর লুকটা, আউটলুকটা, এর শিংগুলো এরকম খাটো হবে, মাথাটা চওড়া হবে, দেখতে সুন্দর হবে। এখানে খুবই দুষ্ট গরু আছে যারা আমাকে আসলে গুতাগুতি করছে, এটা কিন্তু খুবই ভালো লক্ষণ। কারণ গরু যখন চটপটে থাকবে তার মানে তারা সুস্থ এবং সুন্দর পরিবেশে আছে। এই গরুটা তো মোটামুটি আছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর। তবে এই গরুটার দিকে আমার বারবার চোখ যাচ্ছে, এটার একটা কারণ আছে, এটা শাহিওয়াল। আমরা এতক্ষণ যেগুলো দেখালাম ম্যাক্সিমামই 100% শাহিওয়াল না হলেও কিছুটা কিন্তু দেশি ক্রস হলেও শাহিওয়াল ব্রিডের বলা যায়। এটা কিন্তু অন্য একটা কালার, ধূসর কালার, একটা মাটি মাটি কালার আসছে। এবং দর্শক, শাহিওয়াল মানেই হচ্ছে রাজা রাজা। ওর শুধু লুকটা দেখেন, ওর চলাফেরা এবং দাঁড়ানোর ভঙ্গি সবকিছু কিন্তু একেবারে রাজা রাজা। এবং এই যে শিংটা খাটো দেখতে পাচ্ছেন, এটা শাহিওয়ালের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য। এবং এখানে দেখুন কতগুলো ভাঁজ, এগুলোই ওকে আসলে প্রভাব সম্পন্ন গরু হিসেবে আসলে ওর লুকটাকে দেখায়, তাই তো? দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যে খুঁটটা, অনেক সময় আমরা যে দেখি যে খুঁটটা ঠিকঠাক আছে কিনা। দেখতে পাচ্ছি যে এগুলোর যদি কোনো রোগবালাই বা কিছু হয়, রোগবালাই হয়, কি হয়? মাঝে মাঝে ওর জ্বর হয়। আচ্ছা, জ্বর হলে ডাক্তার এসে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ালে সুস্থ হয়ে যায়। আচ্ছা, অনেকে যারা গ্রামে গরু পালেন, ছোট্টখাট্টো খামার আছে এরকম, তারা অনেকেই বোঝে না লবণ জিনিসটা কি। এই লবণ জিনিসটা কেন খাওয়াইতে হয়, গরুর কি উপকার, এবং সব সময় কেন গরুর খামারে রাখতে হয়, একটু বলেন দেখি। এই লবণে অনেক উপকার, এই লবণে মুখের রুচি বাড়ায়। এবং এখানে এসে আমার বেশ ভালো লাগছে, কারণ গরুগুলো খুব চটপটে। এবং এখন তো আরো বেশি ভালো লাগছে, কারণ আমরা কি কোথায় আছি এখন বলেন তো? এখন কোন গরুগুলো দেখবো? এখন এই দেশি গরু। দেশি গরু। তো সব দেশি গরুর মাংসের স্বাদ মানেই হচ্ছে অপূর্ব। দেশি গরুগুলোর বৈশিষ্ট্য একটু দেখেন, পাশে শাহিওয়ালটা এবং এই দেশি গরুটা লক্ষ্য করেন। দেশি গরুর বৈশিষ্ট্য হচ্ছে আকারে একটু ছোট হবে, পাগুলো চিকন হবে শাহিওয়ালের থেকেও। এবং দেশি গরুর কিন্তু কোনো চর্বি নেই বললেই চলে, তাই না? সবটুকুই একদম সলিড মাংস এবং খুবই নরম চমৎকার মাংস। এই গরুটা সম্পর্কে কিছু বলেন তো ভাই, এটার কেমন বয়সটা জানেন নাকি কবে কোথা থেকে সংগ্রহ করছেন জানেন? 2 মাস আগে এই এলাকার থেকে, গ্রাম থেকে আনা। যখন আনিছিলাম তখন এদের স্বাস্থ্যশরী এরকম ছিল না। আচ্ছা আচ্ছা। এখানে আনার পরে এই আকিজের ফিড খাওয়ানোর পরে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ানোর পরে, যত্ন নেওয়ার পরে এদের এই স্বাস্থ্যশরী এরকম হয়েছে। তুলনামূলক অন্যান্য দেশি গরুর থেকে এই গরুটা কিন্তু বেশ সুন্দর। আচ্ছা ঠিক আছে, দেশি গরুগুলো তো দেখলাম, আরেকটা বিষয় একটু দেখি। এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছেন দর্শক, খুব চমৎকারভাবে কিন্তু একটা খাবার দানি করা হয়েছে, যেটা গরুর খাবার সুবিধার্থে। এই যে দেখুন, এই গরুটাকে লক্ষ্য করুন, এই গরুটা যখন খাবে তখন গরুর খাবার সুবিধার্থে এই জায়গাটা কিন্তু একটা স্লব দেয়া হয়েছে, যেন গরু সঠিকভাবে খাদ্যটা নিতে পারে। দর্শক, আপনাদেরকে দেখালাম যে আসলে আদর্শ খামার কেমন হতে পারে, এবং আদর্শ খামার তৈরি করার পর ভালো ফিড, ভালো খাবার যদি দেওয়া হয় গরুর অবস্থা কীরূপ হতে পারে সেই বিষয়টা। এখন আমরা এই খামারের অন্যান্য অংশে যাব, অর্থাৎ সেখানে আছে হাঁস, মুরগি, সেই বিষয়গুলো আসলে আপনাদের সামনে তুলে ধরবো। আপনি ভালো থাকেন তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। ফাওমি মুরগির উৎপত্তি মিশরে। এটি একটি স্থানীয় জাত যা গড়ে প্রতি বছর 180 থেকে 200টি ডিম দিতে সক্ষম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে বেশি। ফাওমি মুরগি দ্রুত বড় হয় এবং কম খাবারে টিকে থাকতে পারে। বাংলাদেশে এটি প্রথম আনা হয় 2010 সালের পর থেকে এবং বর্তমানে এটি গ্রামীণ পোল্ট্রি খামারে জনপ্রিয় একটি জাত হিসেবে বিবেচিত। বাংলাদেশের জলবায়ু ও আবহাওয়া ফাওমি মুরগির জন্য উপযোগী। খামারিরা এটি দেশি মুরগির বিকল্প হিসেবে পালন করছেন। বিশেষ করে মহিলা উদ্যোক্তা এবং ক্ষুদ্র খামারিরা কম মূলধনে লাভজনক খামার গড়ে তুলতে পারছেন ফাওমি মুরগি পালন করে। এই জাতীয় দেশীয় বাজারের পাশাপাশি ভবিষ্যতে ডিম ও মাংস রপ্তানির সম্ভাবনাও তৈরি করছে। দর্শক, এই মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারি আমরা, কারণ এই মুহূর্তে আমার পাশে আছেন আকিস ফিডের প্রাণী চিকিৎসক
এবং এই মুহূর্তে যে শেডটাতে আছি সেটা হচ্ছে ফাওমি মুরগির শেড। ফাওমি মুরগি বাংলাদেশে কিন্তু এখন বহুল জনপ্রিয় হয়ে উঠেছে। এই ফাওমি মুরগি আসলেই পালন করে লাভজনক কিনা সেটাও কিন্তু জানার চেষ্টা করব প্রাণী চিকিৎসকের কাছ থেকে। কেমন আছেন আপনি? আপনার নামটা যদি একটু বলতেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমি স্টেট ম্যানেজার পোল্ট্রি কনসালটেন্ট হিসাবে কুমিল্লাতে কর্মরত আকিস ফিডে। ফার্মি মুরগি আসলে বাংলাদেশের খুব সম্ভাবনাময় একটা পোল্ট্রি বলা যায় লাইভস্টক সেক্টরে। কারণ ফার্মি মুরগি রিয়ারিংয়ের কারণ হলো যে বাংলাদেশে কিন্তু আমরা দেশি মুরগির ডিমের কিন্তু চাহিদা কিন্তু ব্যাপক। তো চাহিদা দেশি মুরগির ডিম দিয়ে কিন্তু চাহিদা আমরা কিন্তু মিটাতে পারি না। আর ফার্মি মুরগির যে ডিমটা আসে ওটা কিন্তু আপনার হুবহু একেবারে দেশি মুরগির মতোই ডিমটা। আর আচ্ছা আমার হাতে একটা আছে, আমি ইতিমধ্যে নিয়ে রেখেছি ওটা আর কি। আর এটা হচ্ছে যে প্রোডাকশনে 150 দিনই চলে আসে খুব তাড়াতাড়ি দেশি মুরগির মতোই। ডিমের কালার আপনি দেখতে পাচ্ছেন এখানে, কালারটা একেবারে দেশি মুরগির মতোই। তার টেস্ট বলেন, নিউট্রিশনাল যে কোয়ান্টিটি বলেন, কোয়ালিটি বলেন, একেবারে দেশি মুরগির মতোই। এই জন্য বাংলাদেশে বিশেষ করে ফার্মি মুরগির মিট বলেন, তারপরে এগ বলেন, দুটারই চাহিদা খুব ব্যাপক। বাহ চমৎকার। একটু জানতে চাই, যেহেতু এই মুহূর্তে আমরা ফার্মি মুরগি শেডে আছি, বৃষ্টির সময় এই ধরনের শেডটা কতটুকু জরুরি বা কেমন শেড হলে আসলে বৃষ্টিতে মুরগির কোনো ক্ষতি হবে না সেই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। বৃষ্টিতে যে অপটিমাম টেম্পারেচার ওটা কিন্তু মেনটেন হয়। তার পাশাপাশি বৃষ্টি আসলে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে মুরগির শেডে যে আমরা লিটার হিসাবে যে তুষ বা হাফ ইউজ করি, এটা কিন্তু যদি ভিজে যায় তাহলে কিন্তু এখানে ফাঙ্গাস গ্রো করতে পারে। আর ফাঙ্গাস থেকে মাইক্রোটক্সিক নামক একটা প্রবলেম হয় যেটা মুরগির লিভারকে ড্যামেজ করে দেয়। তো আমরা তখন একটা জিনিস খেয়াল করব যে বাইরে থেকে বৃষ্টি যেন এটাকে ভিজিয়ে দিতে না পারে। আর যদি কোনো কারণে আনফরচুনেটলি এটা ভিজে যায় তখন আমরা এটা আবার চেঞ্জ করে শুকনো যে লিটার বা রাইস হাস্ক যেটা ওটা আমরা দিয়ে দেবো। এবং খোলামেলা শেড দেখতে পাচ্ছি, এটাও কিন্তু মুরগির জন্য ভালো, তাই তো? আর খোলামেলা যদি শেড না হয়, আপনার এখানে অ্যামোনিয়া গ্যাস হয়ে গেলে অ্যামোনিয়া গ্যাসের কারণে অ্যামোনিয়া বার্ন হবে। তার কারণে আপনি কখনো কখনো মুরগির চোখ মুখ ফোলা দেখবেন। যদি এটা ডিজিজ না, এটা ডিজিজ কন্ডিশন, এটা ডিজিজ বয়ে আনে। বৃষ্টি হলেই যে একেবারে চারদিকে ক্লোজ করে দেওয়া যাবে না। আপনি দেখতে পাচ্ছেন যে শেড কিন্তু একেবারে ক্লোজ না, টোটালি ক্লোজ করে দিলে মুরগি যে গ্যাস এখান থেকে মুখ থেকে বের হয় বা লিডার থেকে যে গ্যাসটা তৈরি হয় অ্যামোনিয়া গ্যাস, ওইটা খামারের প্রোডাকশন এবং মিট প্রোডাকশনকে হ্যাম্পার করে। চমৎকার কিছু তথ্য পেয়েছি। আমি তুষ নিয়ে দাঁড়িয়ে আছি, এটা আপনার কাছে একটা প্রশ্ন আমার। অনেকে বলে যে কাঠের তুষ ভালো নাকি ধানের কুড়া, ধানের এই তুষগুলো ভালো, এই ধরনের অনেক প্রশ্ন চলে আসে এবং কতখানি তুষ দেয়া উচিত সেই ধরনের প্রশ্নও চলে আসে। কাঠের তুষ থেকে ধানের তুষ 100% বেটার। কারণ এখানে আপনার কাঠের তুষ থেকে আপনার যে ডাস্টের যে প্রবলেমটা মুরগির নাক দিয়ে তারপরে ওরাল কেভিটি দিয়ে যাওয়ার কারণে যে কোনো সময় ঠান্ডা লেগে যেতে পারে, অনেক গুরু গুরু থাকে ওগুলো। হ্যাঁ, তারপরে ওরা এটা কিন্তু একটা বাইস আছে মুরগির, ওরা কিন্তু খাওয়া শুরু করে, কখনো কখনো আপনার ট্রেকটা আটকে যায়। হ্যাঁ, এটা একটা সমস্যা। তো ধানের তুষ আপনার এই যে ওয়েট ড্রপিংসের যে ইয়েটা ওয়াটারটা ওটা কিন্তু খুব দ্রুত অ্যাবজর্ব করতে পারে এবং কি এটা যদি ভারী করে দেয় তাহলে কিন্তু মুরগি তার নিজের যে ড্রপিংসটা কিন্তু খেতে পারে না, বিভিন্ন রোগ থেকে কিন্তু ভালো থাকে। আমি যেহেতু একজন পশু চিকিৎসককে পেয়ে গেছি, আমি খাবার সম্পর্কে আসলে বুঝতে চাই একটু ভালো করে, যে খাবারটা নাকি সবচেয়ে বেশি জরুরি। উলট পালট খাবার হলেই মুরগির অবস্থা খুব খারাপ হয়ে যায়। আপনি খাবারটা একটু ধরবেন, আমি আপনাকে অনুরোধ করব এবং আপনি আমাকে বলেন এই খাবারটা কি আসলে ভালো না মন্দ, আমি কিভাবে বুঝবো? এটা দেখে বোঝার কোনো উপায় আছে কিনা? আচ্ছা, তো আপনি ভালো খাদ্য চিনার উপায়, আপনি প্রথমে ভুট্টাটা দেখবেন, একেবারে ভুট্টা কয়েনের মতো। আর কিছু একেবারে কয়েন, আমরা যে 5 টাকার কয়েন বলি বা 2 টাকার কয়েন বলি, আপনি 4-5টা একসাথে নিলে দেখবেন যে একবার ঝরঝরা শব্দ করবে, বা শক্ত কোনো কাঠের উপরে রাখলে কিন্তু আপনি দেখবেন যে এখানে শব্দ করতেছে। তারপরে এই যে ভিতরে ভুট্টাটা ভাঙার পরে আপনি দেখবেন যে সাদা অংশটা খুবই কম। আপনি যখন একটা ইমিউচুর মেজ মানে ভুট্টাকে হাতে নেবেন তখন বুঝবেন যে একেবারে নরম। হ্যাঁ, আপনি নখ দিয়ে কিন্তু আপনি এটাকে ভেঙে ফেলতে পারবেন, কিন্তু আপনি চাইলেই কিন্তু এটা ভাঙতে পারবেন না। আপনাকে এটা ভাঙতে হলে কিন্তু দাঁত দিয়ে কামড় দিতে হবে। হ্যাঁ, এত হার্ড। হ্যাঁ, তো এই জন্য প্রথমত হচ্ছে ভালো একটা খাদ্য তৈরি করার পূর্ব শর্ত হলো আপনি ভালো একটা ভুট্টা আপনাকে দিতে হবে। অনেক সময় দলা পেকে যায় খাদ্যে, সেই খাদ্যগুলো কেমন? ওটা যদি দলা পেকে যায়, যদি আপনার ইমেচিউর ভুট্টা ইউজ করা হয় অথবা কোনো কারণে আপনার লোয়ার কোয়ালিটির কোনো ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়, এখানে ফাঙ্গাস গ্রো করার কারণে ফাঙ্গাস মোল্ড হয়ে যায়। মোল্ডটাই কিন্তু আপনার আমাদের ভেট মেডিকেলের ভাষায় এটাকে কিন্তু ফাঙ্গাস মানে দলা পাকানো যেটা আর কি, এটা ফাঙ্গাস মোল্ড বলে। এই খাদ্যটা কি আদর্শ খাবার মুরগির জন্য? হ্যাঁ, ডেফিনেটলি। এই খাদ্যটা হচ্ছে যে আকিস ফিডের আকিস লেয়ার 1 মেশ খাবার।
এখানে যে ভুট্টাটা ইউজ করা হয়েছে একেবারে ঝরঝরা এবং কি খুবই শুকনো, একেবারে শুকনো, যেটার কারণে আপনি যখন এখানে ইনগ্রেডিয়েন্ট হিসেবে যখন ভুট্টাটা যখন একেবারে শুকানো ভুট্টা দিবেন, তাহলে কিন্তু খাবারের এখানে মোটামুটি প্রায় আদার্স ইনগ্রেডিয়েন্ট বাদে এখন একটা 100% অন্তত ভুট্টাটা কোয়ালিটিটা এনশিওর করে আর কি। ফার্মি মুরগি নিয়ে কথা বলছিলাম এবং ডিম নিয়ে কথা বলছিলাম, বলছিলেন দেশি মুরগির স্বাদ। ফার্মি মুরগির মাংসও কি দেশি মুরগির স্বাদ কিনা আমার প্রশ্ন। দেশি মুরগির সাথে ফার্মি মুরগির পার্থক্যটা অতটা হয় না, কিন্তু তারপরও দেশি মুরগির যে টেস্ট যেহেতু সে ক্যাপটিক কন্ডিশনে থাকে না, খাঁচাই থাকে না, সে ফ্রি রেঞ্জে ঘুরতে পারে, তো তার খাবারের যে ওটা কিন্তু বেশিরভাগই সে থেকে নেচার থেকে নিয়ে, তো এই জন্য তার যে মিট কোয়ালিটিটা কিন্তু ভালো থাকে। আমরা জানি যে লেয়ার মুরগি সেটা ডিম আসে কতদিনে? লেয়ার মুরগি ডিম আসে প্রায় 20 সপ্তাহ পরে। 20 সপ্তাহ পরে। এই যে মুরগিটা আপনি একটু ধরেন, এটার বয়স কেমন হতে পারে? আচ্ছা, ওটা 20 সপ্তাহ মানে 150 দিন কি হয়? জি 150 20 সপ্তাহ হইছে তো কত 140 দিন। এখন এই মুরগিটার বয়স কত হতে? 150 দিন, হয়তো প্লাস মাইনাস 2 থেকে 3 দিন এদিক সেদিক হতে পারে। ইতিমধ্যেই কিন্তু আমরা খামার থেকে ডিম পেয়েছি, তার মানে বুঝতে পারছেন লেয়ার মুরগি তাহলে 140 থেকে 45, আর ফার্মি মুরগির ডিম আসে 150 দিনে। ফুল প্রোডাকশনে আসতে কতদিন লাগে? আপনার 1 মাস পরে মোটামুটি পিক টাইমে চলে আসে আর কি। দর্শক দেখলেন ফার্মি মুরগি আসলে কেন লাভজনক সেটা তো আপনাদেরকে দেখালাম, এবং আমি যতটুকু জানি ফার্মি মুরগির রোগ বালাই প্রচুর পরিমাণে কম। আচ্ছা, এটা কি সত্যি কিনা? হ্যাঁ, রোগ বালাই প্রচুর পরিমাণে কম, ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু আমাদের কিছু ভ্যাকসিনেশন শিডিউল কিন্তু আমাদেরকে মেনটেন করতে হয়। এই মুরগিটা পালন করে আমি কিভাবে লাভজনক হব? এখন এটার পেছনে কি একটা কারণ হতে পারে যে ফার্মি মুরগির ডিমের দাম বেশি এবং দেশি মুরগির থেকে প্রোডাকশন বেশি বলেই ফার্মি মুরগিতে লাভজনক? প্রোডাকশন তো আছেই, পাশাপাশি আপনার রেটটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা কি রেট বেশি? অনেক বেশি। তুলনামূলক কত দামে বিক্রি করা হয় এগুলো, মানে কত টাকা বেশি দামে? আচ্ছা 14-15 টাকা করে তো আপনি বিক্রি করতে পারবেন, মার্কেটে হয়তো এটা 20 টাকা করে বিক্রি করে। এখানে বেইজিং হাঁসও আছে, সেই বেইজিং হাঁস সম্পর্কে জানতে চাই। বর্তমানে বহুল প্রচলিত এবং জনপ্রিয়, অনেক শৌখিন খামারিরাও আছে বেইজিং হাঁস বাণিজ্যিক ভিত্তিতে পালনের জন্য উদ্বুদ্ধ হচ্ছে। আপনার কি মনে হয় যে হাঁসের মধ্যে বেইজিং হাঁসটা এত জনপ্রিয় হয়ে উঠছে কেন? বেজিং হাঁস কিন্তু আপনি দুইটা পারপাসে কিন্তু আপনি রিয়ারিং করতে মানে পারবেন। অনেকের মিট পারপাসে এটা ইউজ করে, মানে রিয়ারিং করে থাকে, আবার অনেকে মিট মাংস পাশাপাশি এটাকে ডিমের জন্য রিয়ারিং করে। তো যেহেতু এটা ডুয়েল পারপাসে রিয়ারিং করা যায়, এই জন্য এটার একটু চাহিদা একটু বাংলাদেশে বেশি। আমরা একটা ছাগলের শেডও দেখলাম, সেখানে অনেক ছাগল কিন্তু ইতিমধ্যেই তারা মডেল ফার্মিং হিসেবে রেখে দিয়েছে। তো ছাগলের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত এবং কি কি করা উচিত না বলে আপনি মনে করেন? আচ্ছা, বাংলাদেশে আসলে ব্যাকয়ার্ড ছাগল রিয়ারিংটা কিন্তু মোটামুটি সব জায়গায় হয়, যেহেতু এটাকে গরিবের গাভীও বলা হয়, সবাই জানে, যেহেতু কম সময়ের মধ্যে বাচ্চা দিচ্ছে, এখানে একটু সাপোর্ট হিসেবে মিল্ক পাচ্ছে। আর ছাগলের দুধ কিন্তু খুবই পুষ্টি গুণ থেকে কিন্তু গাভীর দুধ থেকে কিন্তু অনেকটাই ভালো। ছাগলের ঘরের জন্য আমাকে মাচা তৈরি করতে হবে ছাগলটাকে রাখার জন্য, কারণ ছাগলের যে পায়খানা যেটা, ছাগলের যে স্টুল যেটা, ওটাতে মানে হিউজ পরিমাণে গ্যাস হয়, অ্যামোনিয়া গ্যাস হয়। তো ওই ছাগল যদি উঁচা জায়গা থেকে না রাখা হয়, যদি নিচে রাখে, তাহলে ওই গ্যাস থেকে তার নিউমোনিয়া হয়, হ্যাঁ, শ্বাসকষ্ট হয়, ঠান্ডা লেগেই থাকে। অনেকে এই জিনিসটা বুঝতে চায় না বা বুঝতেও পারে না যে সমস্যাটা কি। তারপরে ছাগলের আরেকটা প্রবলেম হয়, যেটা হচ্ছে পিপিআর নামক একটা খুব মানে একেবারে মানে বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করে সব সময়। পিপিআরের ভ্যাকসিনটা কিন্তু নিশ্চিত করতে হবে। আর তারপর আরেকটা সমস্যা আছে, ছাগলের পক্স হয় মাঝে মাঝে, মানুষের যেমন পক্স হয়, ছোট বাচ্চাদের বিশেষ করে, হ্যাঁ, ছাগলের গুড পক্স হয়। বাচ্চারা কিন্তু হাই টেম্পারেচারের কারণে অনেক সময় বাচ্চাগুলো ডেথও হয়। তো এখানে ছাগলের পক্সের ভ্যাকসিনটাও কিন্তু এনশিওর করলে ভালো থাকে। আজকে আমরা যে সুপরিকল্পিত ফার্মিংটা দেখলাম প্রত্যেকটা শেডেই, সেক্ষেত্রে এই ধরনের ফার্মিং আসলে খামারিদের জন্য কি ধরনের মেসেজ হতে পারে? প্রত্যেকটি মডেল ফার্ম কিন্তু অন্যের জন্য অনুকরণীয়, অনুসরণীয় রোল মডেল হিসেবে থাকে। কারণ আমরা কিন্তু অনেকে জানি না যে মানে ছাগলেরও কিন্তু এত ভালো খামার হয়, বা মুরগির ক্ষেত্রেও কিন্তু এত বড় প্রপার ম্যানেজমেন্ট, প্রপার একটা হাউজিং হয়, বা ক্যাটেলের জন্য যে এত ভালো ঘর হয়, এটা কিন্তু আমরা এখানে না আসলে কিন্তু অনেকে বুঝবে না। তো আমি মনে করি যে প্রত্যেক খামারিদেরকে অন্তত ঘর করার আগে তাকে অন্তত কিছু মডেল ফলো করা উচিত। তাহলে কিন্তু মোটামুটি খামারের যে আমাদের যে চাহিদা, যেটা আমরা যেটা চাচ্ছি, ওই মডেল খামার থেকে আমরা যেভাবে লাভবান হই, অন্যরাও যদি এটা ফলো করে, তাহলে এখান থেকে ভালো কিছু আশা করতে পারি আমরা। বাহ, চমৎকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। স্বল্প সময়ের জন্য হয়তো আরও কিছু জানার আগ্রহ ছিল, সময় হয়ে ওঠেনি। ইনশাল্লাহ নেক্সট টাইম অবশ্যই জানবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, সুপরিকল্পিত মডেল খামার নিয়ে আজকে আমরা কথা বললাম। একটা বিষয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সুপরিকল্পিত খামার এবং খাবার ব্যবস্থাপনা, সঠিক খাবার ব্যবস্থাপনা যদি ঠিক থাকে তাহলে আপনি খামার ব্যবসায় বা এই কৃষি উদ্যোগে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। পাশাপাশি অবশ্যই খেয়াল রাখতে হবে সেটার বাজারটা কেমন, বাজার দর কেমন, বাজারে চাহিদা আছে কিনা, এই বিষয়গুলোও কিন্তু মাথায় রাখতে হবে। যদি সুন্দর সুপরিকল্পিতভাবে আপনি আপনার খামার পরিচালনা করতে পারেন তাহলে এই কৃষি উদ্যোগ হতে পারে আপনার সফলতার চাবিকাঠি। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি। আকিজ ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই AR মালিক সিডস।